জ্বলছে নেপাল, রক্ত ঝরছে রাস্তায়। নেপালে বড় পরিবর্তন দেখা গেছে। কি হয়েছে? নেপালের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন। সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন যে আমাকে এমন একটা সেফ জোনে রাখা হোক যেখান থেকে কেউ আমাকে আক্রমণ করতে যেন না পারে। যার ফলে নেপালের সেনাপ্রধান জিজ্ঞেস করেছিল যে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাকে যে আপনি কোথায় যেতে চান। তখন তিনি বলেছিলেন যে আমি সেফ জোন এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুবাই। তো হিমালয়ান এয়ারলাইন্সের সাথে নেপালের সেনাপ্রধান কথা বলে তিনি দুবাই যাওয়ার জন্য দেশ ছেড়ে চলে গেছেন। এবার যে প্রশ্নগুলো আসছে কয়েকদিন ধরে, দেখুন রাতারাতি কোনো পরিবর্তন কিন্তু আসে না। আপনারা যদি ভাবেন যে হঠাৎ করে ইতিহাস লেখা হয়ে গেল, তাহলে আপনাদের ভুল ধারণা। ইতিহাস লিখতে অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো সময় থাকে। আর শুধু কি ইউথদের আন্দোলনের জন্যই এই আজকে নেপাল সরকার পড়ে গেল, নেপাল সরকার ভেঙে গেল? এর পেছনে কি অন্য কোনো এজেন্সি কাজ করছে? কার কাজ করছে? কোন দেশের হাত আছে? প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো যে পেছনে রহস্যটা কি। আপনারা নিউজ চ্যানেল এতক্ষণ দেখে নিয়েছেন যে নেপালেই হয়েছে, কিন্তু নিউজ কি বলছে, আর্টিকেল কি বলছে, ইতিহাস কি বলছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমরা যদি পুরনো ইতিহাসে ফিরে যাই, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে ফিরে যাই, তো সেখানে আমরা দেখতে পেয়েছি রাজারা রাজত্ব করত, রাজারা রাজ্য পরিচালনা করতো, রাজ্যে প্রজাদের ডেভেলপমেন্টের জন্য নানান রকম অ্যাক্টিভিটি কাজ করতেন। মানে আগে আমরা বলতে পারি রাজতন্ত্র ছিল, তাই তো? ঠিক আছে, রাজতন্ত্র ছিল। রাজা যাকে মানে পরবর্তী রাজা ঘোষণা করে দেবে সেই রাজা হবে, বা রাজা পুত্র সন্তানরা রাজা হবে, এরকম সিস্টেমে কিন্তু রাজত্ব চলতো। কিন্তু নেপালে এরকম সিস্টেমে 240 বছর, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রায় 240 বছর রাজারা রাজত্ব করে গেছে। এমনকি 2000 সালেও কিন্তু রাজারা রাজত্ব করে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে নেপালে এখন আর রাজার শাসন নেই, নেপালে আছে এখন গণতন্ত্রের শাসন। মানে কি, মানুষ, সাধারণ মানুষ ভোট দিয়ে মানে সরকার নির্বাচন করবে, যেমন আমাদের ভারত হয়, তেমনই কিন্তু নেপালে চলছে গণতন্ত্রের শাসন। তাহলে 240 বছরের শাসনকে অবসান ঘটিয়ে 2008 সালে নেপালে তৈরি হলো গণতন্ত্রের সরকার। গণতন্ত্রের সরকার নেপালে তৈরি হলো, যেটা মানুষ ভোট দিয়ে নেপালে তৈরি করে দিয়েছে। এবং শেষ রাজা যিনি 2008 সালে বলা হয়ে থাকে সেপ্টেম্বর মাসে রিজাইন করেছিলেন, ইস্তফা দিয়েছিলেন, তার নাম ছিল রাজা জ্ঞানেন্দ্র। তো রাজা জ্ঞানেন্দ্র মানে রাজত্ব ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিলেন। কারণটা কি ছিল? দেখুন, রাজারা একটু সফট মানে হৃদয়ের হয়। তো সব রাজা বলছে না, ইতিহাস সাক্ষীও আছে। তো একটা সময় রাজা মানে 2006 থেকে 2008 এই 2 বছর, আমি আপনাদের বললাম না একদিনে কোনো কিছু পরিবর্তন হয় না, 2006 থেকে 2008 নেপালে মারাত্মক লেভেলে প্রোটেস্ট চলে। কিসের জন্য প্রোটেস্ট চলে? এই জন্য যে নেপালে এই মুহূর্তে নেপালে রাজার সরকার চলবে না, দ্যাট মিনস রাজতন্ত্র চলবে না, চলবে গণতন্ত্রের সরকার। মানুষ সরকার নির্বাচন করবে, কারণ একঘেয়েমি জীবন হয়ে গেছে। তো এই নিয়ে প্রোটেস্ট শুরু হয়, যেখানে 2008 সালে রাজা জ্ঞানেন্দ্র কি করলো, যে আমি আর রাজত্ব চালাবো না, যেহেতু আমার রাজ্যবাসী আমার এগেনস্টে চলে গেছে। এতদিন 240 বছর আমার বংশের লোকেরা শাসন করে এসেছে, বাট এখনকার লোকেদের মানে মডার্ন অ্যাক্টিভিটি এসেছে, তো এখনকার লোকেরা আমাকে চাইছে না। তো রাজা জ্ঞানেন্দ্র কি করলো, হাসতে হাসতেই তিনি কিন্তু পদত্যাগ করে দিলেন। কিন্তু তার সাথে বেইমানি করা হলো। কিভাবে বেইমানি করা হলো? বেইমানি করা হলো এইভাবে যে নেপাল সরকার যখনই তৈরি হবে, দুটো সরকার কাজ করবে। এক, গণতন্ত্রও কাজ করবে, রাজতন্ত্রও কাজ করবে। মানে কি, মানুষ ভোট দিয়ে নির্বাচন করে যে সরকার ঠিক করবে সেও সরকারে থাকবে, এবং রাজাদেরও কিন্তু সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটা পয়েন্টে নেওয়া হবে। এই ইস্যুকে সাইন করে 2008 সালে অক্টোবর মাস থেকে শুরু হয়ে গেল নেপালে রাজতন্ত্র এবং গণতন্ত্র একসাথে যৌথ উদ্যোগে কাজ করা শুরু। কিন্তু যখনই 2009 সাল আসলো, জানুয়ারি মাস, মাত্র 2 মাসের মধ্যে পাল্টি খেয়ে গেল নেপাল সরকার। কি হলো, যেখানে গণতন্ত্র মানে সরকার যারা চালাচ্ছে
তারাই নিজেরা সিদ্ধান্ত নিতে শুরু করলো, রাজতন্ত্রকে কিন্তু কোনো রকম জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বোধ করলো না। এখানে আমি আপনাদের আরও একটা ঘটনা বলে দিই। যেমন ইংল্যান্ড, যে ব্রিটিশ আমাদের দেশের ওপর প্রায় 192 বছর শাসন করে গেছে, সেই ব্রিটিশ কি করেছে, যে ইংল্যান্ডে যদি দেখা যায় যে এতগুলো দেশকে তারা, অনেকগুলো, একটা দুটো দেশকে, ভারতকে একাই শাসন করেছে, তারা অনেকগুলো দেশকে শাসন করেছে। আজকে কি হয়েছে, আজকে দুটো আইল্যান্ড ছাড়া তার কাছে কিছুই নেই, দুটো আইল্যান্ড ছাড়া কিছুই নেই। তো এই নেপালে কি হয়েছিল, যে এরকম ঘটনা দেখতে পেয়েছি। এবং ইংল্যান্ডে যে বিষয় দেখতে পাই, ইংল্যান্ডে এখনো রাজতন্ত্র ও গণতন্ত্র দুটো একসঙ্গেই চলে। ইংল্যান্ডে দেখবেন আপনি কয়েকদিন আগেই, মাস 6-7 কয়েকদিন আগেই দেখবেন যে নেপালের রানী মারা গেছিলেন। হ্যাঁ, রানী মারা গেছেন। তো নেপাল কি করেছে, যে রাজতন্ত্রকে ধরে রেখেছে। কারণ কি, আমাদের পুরনো যে ট্র্যাডিশনাল রয়েছে, ঐতিহ্য আছে, সেইটাকে বহন করে যাবে রাজতন্ত্র, মানে রাজা যে থাকবে তারা, এবং গণতন্ত্রের মাধ্যমে যে সরকার আসবে তিনি মডার্ন অ্যাক্টিভিটি নিয়ে ভাববেন। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তৈরি করা হলো নেপালের সরকার। কিন্তু 3 মাস পরই পাল্টি খেয়ে গেল। এখন যা দেখতে পাচ্ছি চারিদিকে পাল্টি গিয়ে চলছে, তো পাল্টি খেয়ে গেল। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখতে পাবো। পয়েন্টটা কি আছে, পয়েন্টগুলো আপনারা দেখুন। তার আগে আমি আপনাদের প্লিজ সকলকে বলবো, যেহেতু ইতিহাসের শিক্ষক, তো ইতিহাসটা একটু না বললেই নয়। তা আমি আপনাদের ইতিহাসটা বললাম, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও ইনফরমেশন আমি আপনাদের দিচ্ছি। আপনারা যদি দেখেন এই যে আর্টিকেলটা নেপালকে নিয়ে এই মুহূর্তে যে আর্টিকেল চারিদিকে চলছে, চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত, 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নেপালে কোন সরকার রয়েছে, নানান রকম সরকার অ্যাক্টিভিটি হচ্ছে, এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করা সরকার কিন্তু কাজ করছে। এখানে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। এবার রাজ পরিবারের যে দাবি, যে আমাদের সঙ্গে বলা হয়েছিল যে যৌথ উদ্যোগে কাজ করবে, কিন্তু যৌথ উদ্যোগে তো কাজ হলো না, রাজতন্ত্রকে সাইড করে দেওয়া হলো, নেপালের ঐতিহ্যকে সাইড করে দেওয়া হলো। এবার আমি আপনাদের বলি 2008 থেকে 2025 এই 17 বছর, দেখুন একটা সরকার কত বছর থাকে, 5 বছর, তাই তো? তো 5 বছর থাকে তখন, তাহলে আমরা দেখতে পাবো 3টে সরকার, 4টে সরকার তৈরি হওয়া উচিত। 5, 10, 15 করে 20 পর্যন্ত 4টে সরকার তৈরি হওয়া উচিত, তাই তো? দেখুন 18 থেকে 25 পর্যন্ত, 2008 থেকে 2025 পর্যন্ত নেপালে কতবার সরকার নির্বাচন হয়েছেন জানেন? 14 বার। হওয়ার কথা কবার ছিল? 4 বার, সঙ্গে আরো এক অ্যাড হয়ে গেল, 14 বার সরকার নির্বাচন হয়েছে। তাহলে ভাবুন এখানে যে সমস্ত পার্টিগুলো আছে, মাওয়িস্ট পার্টি, ম্যারিনিস্ট, লেনিনিস্ট পার্টি, এই ধরনের পার্টিগুলো কিন্তু ওখানে রয়েছে। এবং যতবারই সরকার চেঞ্জ হয়েছে, নেপালবাসী একটাই দাবি ছিল, একটার অনেকগুলো দাবি ছিল, যে নেপালে যে বেকারত্ব রয়েছে, সে বেকারত্ব জ্বালা থেকে নেপালবাসীকে মুক্ত করবে অমুক সরকার, তাই অমুক সরকারকে ভোটে নির্বাচন করে নিয়ে আসো। তো বেকারত্ব জ্বালা নেপালে এখনো পর্যন্ত রয়েছে। তো মানুষের কাছে যতবারই সরকার পরিবর্তন হয়েছে, মানুষ এই আশা নিয়েছিল যে নেপালে এই মুহূর্তে বেকারত্ব জ্বালা কিন্তু ঘুচবে, কিন্তু সেটা হয়নি, মানুষ গেল আবার ক্ষেপে। অপর দিক থেকে ইনফ্লেশন, প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি আছে নেপালে। যতবার সরকার নির্বাচন হয়েছে, নেপালে সাধারণ মানুষ ভেবেছে যে এই সরকার এসছে, অতএব চাল ডাল নুন তেল নিত্যদিনের জিনিসগুলো যেগুলো আছে সেগুলো দাম কমবে, সেটাও কমেনি। ইউথরা তা ভেবেছে যে পড়াশোনা করেছি, মানে কাজ করব, চাকরি করব, তারা কাজের জ্বালায় ভারতে আসছে, বিদেশে যাচ্ছে কাজ করতে। কারণ নেপালের মানুষ খুব অনেস্ট, কিন্তু ওরা বিভিন্ন জায়গায় কাজ করে ঘুরে বেড়ায়। দার্জিলিং যদি যান, সিকিম যান, ও নেপালের মানুষ প্রচুর পাবে যারা কাজ করে খাচ্ছে। তাহলে এই 3টে পরিবর্তন, বড় পরিবর্তন: 1 ইউথ, 2 বেকারত্ব, 3 ইনফ্লেশন। আরও একটা বড় পয়েন্ট, যে যতবার সরকার গঠন হয়েছে ততবার সাধারণ মানুষ আশা রেখেছে যে নেপালে বড় বড় বিজনেসম্যানরা আসবে, ব্যবসা করবে, কিন্তু সেটাও কিন্তু নেপাল সরকার করতে পারেনি। এই 14টা সরকার চেঞ্জ হয়েছে, তারা কেউই কিন্তু করতে পারেনি। যার ফলে এখানে নেমে গেল কে? এজেন্সি নেমে গেল, এখানে চলে আসলো এজেন্সি। এবার কোন এজেন্সি এসছে না এসছে আমি আপনাদের সব কথা মানে আলোচনা করছি লাস্টের দিকে।
ঠিক আছে, তার আগে আমি দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। হিস্ট্রি, ঘটনাটার সূত্রপাত কোন জায়গায় হয়? নেপালে একজন ইলেকট্রিক্যাল অফিসার ছিল, যেমন সরকারি চাকরি পেয়ে ইলেকট্রিক অফিসার হয় তেমন ইলেকট্রিক অফিসার ছিল, যেমন আইএস আইপিএস আমাদের দেশে আছে না, হ্যাঁ, সামলাচ্ছে পুরো বিষয়, তেমন ইলেকট্রিক অফিসার একজন ভালো অফিসার ছিল। এবং আগে নেপালে কি হতো, মারাত্মক লেভেলে পাওয়ার কাট হতো, মানে ইলেকট্রিক কারেন্ট থাকতো না। ওই অফিসার আসার পর ইলেকট্রিকে পুরো বিষয়টা কিন্তু সলভ হয়ে যায়। এবার আপনারা বলবেন যে হঠাৎ করে এত ঘটনা থাকতে ইলেকট্রিক অফিসারের কথা কেন বলা হচ্ছে? নানান রকম ঘটনা সামনে আসছে, তাই আমি আপনাদের বলছি। তো ওই ইলেকট্রিক অফিসার আসার পর নেপালে পাওয়ার কাট বন্ধ হয়ে যায়, কারেন্ট আর যায় না। কিন্তু কিছুদিন পর যদি আমরা দেখি, এই ইলেকট্রিক অফিসারকে নেপাল সরকার সাইড করে দেয়, আর এজেন্সি এই হাতিয়ারটাই পেয়ে যায়। এই হাতিয়ারটা এজেন্সি পেয়ে যায়, নানান রকম ভাবে নেপালে মিডিয়াতে এটাকে শো করে দেয় যে দেখো ভালো মানুষকে নেপাল সরকার কাজ করতে দিচ্ছে না। এই অফিসে আসার ফলে নেপালে পাওয়ার কাট হওয়া বন্ধ হয়ে গেছিল, আবার পাওয়ার কাট শুরু হয়েছে। শুধুমাত্র নেপাল সরকার চাইছে যে তাদের খানদানের লোকেরা, তাদের কাছের লোকেরা, নেপোটিজমের লোকেরা যেন অফিসার র্যাঙ্কে থাকে, মানে ট্যালেন্টকে তারা সম্মান করতে জানে না, মেরিটকে তারা সম্মান করতে জানে না। এই নিয়ে কিন্তু নেপালে একটা এজেন্সি মারফত বহুত বড় একটা আর্টিকেল ছাপা হয় এবং সেখানে প্রত্যেকটা নিউজ চ্যানেলকে হাতিয়ার করা হয়, যেগুলো মানে নিউজে বারবার সেই ফুটেজগুলো দেখানো হচ্ছিল। এরপর আমি আরো একটা বিষয় যদি বলি আপনাদেরকে, নেপাল হচ্ছে হিন্দু সংস্কৃতিকে ফলো করা একটা দেশ, হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার থাকবে এরকম সংস্কৃতি ফলো করা দেশ। কিন্তু নেপালে যখন এই 17 বছরে যে সরকার পরিবর্তন হলো, এরা বারবার চেয়েছিল দুটো কালচারকে এখানে নেপালের মধ্যে পুট করতে। এক হচ্ছে ইউরোপিয়ান কালচার, ঠিক আছে, অপরদিকে হচ্ছে আমেরিকান কালচার। গল্প এখানে আসছে, আমি আসছি আপনাদের কাছে, আসছি, টুইস্ট আনছি। তো এই দুটো কালচারকে পুট করতে চেয়েছিল নেপাল সরকার। যখন এই দুটো কালচারকে নেপাল সরকার পুট করতে চাইছে, করে দিয়েছে, তখন নেপালের সংস্কৃতি তো নষ্ট হচ্ছে, যার ফলে নেপালে মানুষদের মধ্যে, যেমন ধরুন রাতের দিকে বার ডান্স, হ্যান ত্যান এসব যেগুলো হয়, ওখানে নেপালের মানুষ ভাবছে যে আমাদের সময় করে এসব কিছুই ছিল না, এখন কি সব দেখতে পাচ্ছি। তো এই ধরনের কালচারকে ডাইরেক্ট আঘাত করেছে নেপাল সরকার। এবার আসি আমি আরও একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সুদান গুরু, এই নামটা আপনারা প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখতে পাচ্ছেন। সুদান গুরু, সুদান গুরু লোকটা কে? একজন উচ্চ শিক্ষিত লোক, এনার বয়স হচ্ছে 36 বছর। হামি নেপাল এনজিও, হামি নেপাল এনজিও বলে ইনি একটা অর্গানাইজেশন চালান। এবার প্রশ্ন হচ্ছে, ইনি লাস্ট 2 বছর ধরে, আপনাদের বললাম না শুরুর দিকে যে ইতিহাস রাতারাতি লেখা হয় না, লাস্ট 2 বছর ধরে সরকারের নানান অ্যাক্টিভিটি, নেগেটিভ অ্যাক্টিভিটির ওপর কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করেন। সেটা হচ্ছে সরকারের বিজনেস ডেভেলপমেন্ট কেন নেপালে আসছে না, বেকারত্ব কেন বাড়ছে, মূল্য বৃদ্ধি কেন হচ্ছে, ইউথরা কেন বিদেশে পালাচ্ছে, এই রকম নানান রকম অ্যাক্টিভিটি নিয়ে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুট করেন। যখন সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট পুট করেন, কিছুদিন আগে, জাস্ট ওই কয়েকদিন আগে, ইনি ডাইরেক্ট স্কুল স্টুডেন্টদেরকে বললেন যে ভাই চলো এবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামি। তো স্টুডেন্টরা কি করলো, আন্দোলনে নামলো। এবং স্টুডেন্টে যাকে বলা হয় জেন জেড ক্যাটাগরি, যেটা মানে নিউ জেনারেশনের সঙ্গে বড় হয়েছে, সেই জেন জেড ক্যাটাগরি স্কুলে নামলো, ফিল্ডে নামলো। তারা পার্লামেন্টের সামনে প্রদর্শন দেখালো, এবং যখনই পার্লামেন্টের সামনে প্রদর্শন দেখালো এবং পার্লামেন্টের সামনে প্রদর্শন দেখার পর নেপালে যে সরকার, কেপি ওলি শর্মা যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পার্লামেন্টের সামনে থেকে গুলি করার নির্দেশ দিলেন এবং 20 জন মানুষ মারা গেলেন। এইটা হচ্ছে ঘটনা। এবং যার ফলে তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে তিনি চলে গেলেন বিদেশে। আপনি ঘটনার সাথে কিছু মিল পাচ্ছেন? ঠিক তেমনটাই হয়েছিল না, তেমনটাই হয়েছিল না বাংলাদেশের সাথে। ইউথদেরকে সামনে নামানো হয়েছিল। একটা যদি 50-60 বছরের মানুষকে যে বলা হয় যে আপনি আন্দোলন করুন, সে 5 বার ভাববে, তারপর ভাববে যাবো কি যাবো না, কারণ আমারও ঘর সংসার আছে। কিন্তু একটা ইউথ, গরম রক্ত, তাদেরকে ইন্সপায়ার করে কিন্তু ফিল্ডে নামিয়ে দিচ্ছে। ঠিক তেমনটাই হয়েছিল, সিআইএ করেছিল কোথায়, মানে বাংলাদেশে যে ঘটনাটা উঠে আসছিল সামনে, বিভিন্ন নিউজে কিন্তু দেখাচ্ছিল, যদিও এটা নিউজ চ্যানেল না, এটা এডুকেশনাল চ্যানেল আমাদের, এবং এখানে আমরা
হিস্ট্রি, আমি যে হিস্ট্রি এবং আয়ার পড়ে, ইন্টারন্যাশনাল রিলেশন পড়ে, তো এই ভিডিওটা একটু বড় হলেও হতে পারে। তো ঘটনা কি ঘটেছে, যে তেমনই কিন্তু বাংলাদেশের সাথে নেপাল সরকার যে উৎখাত, যে পতন, তা কিন্তু কি সম্পূর্ণ মিল পাওয়া যাচ্ছে, সিমিলারিটি কিন্তু পাওয়া যাচ্ছে। ইহুদদেরকে কি করলো, ফিল্ডে নামিয়ে দিল। দেখুন অ্যাকচুয়ালি এবার প্রশ্ন হবে, এত কিছু বললেন স্যার, সরি স্যার বলে ফেললাম, কারণ অনেক সিনিয়র দেখছেন, মাফ করবেন, সারাদিন ছাত্রছাত্রীর সঙ্গে থাকি, তো বিষয়টা এটাই, যে এবার প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে, যে এই ইহুদদেরকে সামনে নামিয়ে যখন দেওয়া হলো, কেন? কারণ নেপাল সরকার 26শে অগস্ট একটা অর্ডার জারি করেছিল যে যত সোশ্যাল মিডিয়া সাইট আছে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটকে নেপাল গভর্নমেন্টের সাথে মানে রেজিস্টার করতে হবে, যার ফলে 90% সাইট ছিল আমেরিকার। ওরা কেউ কিন্তু নেপাল সরকারের সাথে কোঅপারেট করেনি, রেজিস্টার করেনি। এই হচ্ছে পুরো গল্প, যার ফলে না নেপাল সরকার 4 সেপ্টেম্বর টেলিকম অথরিটিকে অর্ডার দেয় যে ভাই তোমরা এই সাইটগুলো বন্ধ করে দাও, আমরা দেখে নিচ্ছি। নেপালে সোশ্যাল ঘুম থেকে উঠে মানুষ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সব বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু ঘটনাটা ইস্যুটা শুরু হয়, প্রতিবাদ শুরু হয়ে যায়। আর তখনই এই হামিল নেপাল আর এনজিও স্টুডেন্টদেরকে কি বললো, ফিল্ডে নামানোর ডাক দিয়ে দিল। ঠিক আছে, সেম ইস্যু, সেম ভাবে কিন্তু সিকিমে রাজতন্ত্রকে শেষ করা হয়েছিল, সেম ইস্যু। এবার প্রশ্ন হচ্ছে ইউএস অ্যাঙ্গেল, এখানে কি সিআইএ নেক্সট টার্গেট কি নেপাল? কারণ যত সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করা হয়েছে নেপাল সরকারের তরফ থেকে 50% কিন্তু হচ্ছে আপনার আমেরিকা বেস কোম্পানি। আর নেপালের সাথে চীনের ভালো সম্পর্ক, নেপাল কি চীনের সাথ দিতে চলেছে, এটাও কিন্তু আমেরিকার নেক্সট টার্গেট। যার ফলে কিন্তু ঘটনা দেখা যাচ্ছে যে নেপালে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো, প্রতিবাদ মিছিল হলো, সরকার পালিয়ে গেল। এবং শুধু নেপালে প্রধানমন্ত্রী পালিয়েছে তা নয়, আমরা দেখতে পেয়েছি নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকেও কিন্তু গতকাল পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, এরকম কিন্তু অনেক নিউজে কিন্তু এসেছে, যেহেতু নিউজ চ্যানেল আপনারা দেখে নিন। এরকমভাবে সরকার পরিবর্তন করা খেলা কিন্তু আমেরিকার আজকের খেলা নয়, সরকার পরিবর্তন করা খেলা কিন্তু আমেরিকা বহু আগে থেকে খেলাটা শুরু করেছে। যেমন বাংলাদেশের সরকার পতন হলো, শ্রীলঙ্কার সরকার পতন হলো, মায়ানমারের সরকার পতন হলো, নেপালের সরকার পতন হলো, পাকিস্তানের সরকার ইমরান খানকে এখন জেলবন্দি আছে, জানি না খুব ছাড়া পাবে কিনা, আফগানিস্তান, যেখানে আফগানিস্তানের মানুষ মানে ইউএসএ ফোর্সকে পাঠিয়ে দিয়ে রাশিয়ার ফোর্স চলে আসলো, এটাও পতন হলো। প্রত্যেকটা ঘটনা কানেক্ট করতে পারছেন? আমরা যদি দেখেন কিছুদিন আগে জাপানের সরকারও পতন হয়ে গেল, মানে আমেরিকা কথা যে শুনছে না সেরকম কিন্তু সমস্যা কিন্তু পড়ছে। তা এই হচ্ছে পুরো ঘটনাটা, যেটা আপনারা দেখলেন এই মুহূর্তে, যে নেপাল পুরো জ্বলছে। আপনাদের কি মতামত আছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগলো পুরো ইতিহাসটা শুনে অতি অবশ্যই জানাবেন। আর আমি একটাই রিকোয়েস্ট করব, আপনার সন্তানকে এবার একটা ভবিষ্যৎ উপহার দিন, কারণ 15ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের এআই টুলসে কাজ শুরু, এআই ব্যাচে ক্লাস শুরু। এআই যদি শিখতে পারে আপনার সন্তান বাড়িতে বসে, একদম সে কি মাধ্যমিক পাস হোক, উচ্চ মাধ্যমিক পাস হোক, গ্র্যাজুয়েশন পাস হোক, বাড়িতে বসে মাসে খুব কম করে হলে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আপনার সন্তানকে এবার একটা ভবিষ্যৎ উপহার দিন, কারণ এআই যিনি টিচার আমাদের আছেন, কল্লোল চ্যাটার্জি স্যার, উনি ভারতের সব থেকে বড় বিখ্যাত টিচার। ক্লাস করানো হবে সম্পূর্ণ বাংলাতে, এবং হাতে কাছে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলেই আপনি এআই শিখতে পারবেন, যদি অ্যান্ড্রয়েড মোবাইল না থাকে তাহলে শিখতে পারবেন না। এইটুকু বলে দিলাম। এআই ব্যাচ কীভাবে নেবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। এবং সাথে সাথে ব্যাচ নেবার জন্য এই নাম্বারেও কল করতে পারেন, আপনারা এই নাম্বারে কল করতে পারেন। আমি নাম্বার লিখে দিচ্ছি 9333281334, এই নাম্বারে কল করে অ্যাডমিশন হয়ে যেতে পারেন। তো আপনি সিদ্ধান্ত করুন, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চাইছে না অন্ধকার জগৎ। যদি উজ্জ্বল দেখতে চান, আজকে এআই ব্যাচে অ্যাডমিশন করান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।